নমস্কার। আজকে আমরা কথা বলবো 2026-27 সালের ইউনিয়ন বাজেট নিয়ে। এটা কিন্তু সাধারণ কোনো বাজেট নয়। এর ফোকাসটা হলো ভারতের ভবিষ্যতের দিকে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কি থাকছে এবারের বাজেটে। এই যে কথাটা বলা হচ্ছে এটা একটা স্ট্রাকচারাল বাজেট, কোনো পপুলিস্ট বাজেট নয়। এই একটা লাইনে কিন্তু পুরো বাজেটের আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। মানেটা কি? মানে হলো সরকার এবার সবাইকে খুশি করার জন্য ছোটখাটো সুবিধা দেওয়ার পথে হাঁটেনি, বরং দেশের অর্থনীতিকে লম্বা সময়ের জন্য মজবুত করার দিকেই নজর দিয়েছে। আচ্ছা, তাহলে এই যে স্ট্রাকচারাল বাজেট বা কাঠামোগত বাজেট, এই শব্দটার মানেটা আসলে কি? খুব সহজ করে বললে, সরকার এমন সব জায়গায় টাকা ঢালছে যেগুলো দেশের ভিতটাকে শক্ত করবে। মানে ধরুন, নতুন রাস্তাঘাট তৈরি করা, নতুন ফ্যাক্টরি বসানো আর দেশের আর্থিক ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা। এগুলো এমন বিনিয়োগ যা আজ করলে তার ফল আগামী 10-20 বছর ধরে পাওয়া যাবে। তো থিওরির কথা তো হলো। এবার চলুন আসল সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। মানে সরকারের ওয়ালেটে ঠিক কি আছে আর সেটা কিভাবে খরচ করার প্ল্যান হচ্ছে সেটা একবার দেখে নিই। ভাবা যায় এই বছরের বাজেটের মোট সাইজ হল 53.5 লক্ষ কোটি টাকা। এটা একটা বিশাল অঙ্ক, যা থেকে সরকারের পরিকল্পনার ব্যাপ্তিটা বোঝা যায়। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বা যাকে আমরা কেপ্যাক্স বলি। এখানে বরাদ্দ করা হয়েছে 12.2 লক্ষ কোটি টাকা, যেটা একটা রেকর্ড। এই টাকাটা কিন্তু কোনো ভাতা বা ভর্তুকিতে যাচ্ছে না, এটা সরাসরি বিনিয়োগ হচ্ছে দেশের অ্যাসেট বা সম্পদ তৈরিতে, যেমন ধরুন রাস্তা, ব্রিজ, পোর্ট বা নতুন ইন্ডাস্ট্রি। আর এই গ্রাফটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গত বছরের তুলনায় মূলধনী ব্যয় বেড়েছে প্রায় 9%। মানে সরকার যে পরিকাঠামো তৈরির উপর কতটা জোর দিচ্ছে সেটা এই সংখ্যা থেকেই স্পষ্ট। সরকারের সামনে কিন্তু দুটো বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন দেশের আর্থিক ঘাটতি বা ফিস্ক্যাল ডেফিসিটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবারের টার্গেট হল জিডিপির 4.3%। আবার অন্যদিকে অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। তাই নমিনাল জিডিপি গ্রোথের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 10%। সোজা কথায় এক হাতে খরচ কমানো, অন্য হাতে আয় বাড়ানো, এই দুটোকে ব্যালেন্স করে চলাই মূল লক্ষ্য। আচ্ছা, দেশের অর্থনীতির বড় বড় কথা তো অনেক হলো। এবার চলুন সেই জায়গাটায় আসি যেটা নিয়ে আমাদের সবার আগ্রহ সবচেয়ে বেশি। মানে এ বাজেটে সাধারণ করদাতাদের জন্য কি থাকছে? পকেটে কি কোনো স্বস্তি মিলবে? সবার মনেই তো এখন ঘুরছে যে নতুন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এসেছে, তাতে ব্যক্তিগত করের উপর কি প্রভাব পড়বে। তো এখানে সবচেয়ে বড় খবরটা হলো জিরো ট্যাক্স এফেক্ট। নতুন ট্যাক্স রেজিমে বিভিন্ন ডিডাকশন আর রিবেট মিলিয়ে বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কার্যত কোনো ট্যাক্সই দিতে হবে না। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার অনেকের জন্যই। এই স্লাইডে নতুন কর ব্যবস্থার স্ল্যাবগুলো পরিষ্কার করে দেওয়া আছে। এখান থেকে সবাই নিজেদের আয়ের স্তর অনুযায়ী করের হারটা দেখে নিতে পারেন। দেখা যাচ্ছে আয় যত বাড়বে করের হারও ততটাই ধাপে ধাপে বাড়বে। শুধু ট্যাক্সের হারই নয়, কর জমা দেওয়ার প্রক্রিয়াটাকে সহজ করার জন্যও কিন্তু কয়েকটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ধরুন, সংশোধিত রিটার্ন ফাইল করার ডেডলাইন বাড়িয়ে 31 মার্চ করা হয়েছে। আর যারা বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠান তাদের জন্যও একটা ভালো খবর, টিসিএসের হার 5% থেকে কমিয়ে মাত্র 2% করা হয়েছে। ট্যাক্সের হিসেব তো হলো, এবার চলুন বাজেটের সেই অংশটা দেখি যেখানে সরকার ভবিষ্যতের ভারতের জন্য কিছু বড়সড় বাজি ধরছে। মানে কোন কোন সেক্টরে কৌশলগত বিনিয়োগ করা হচ্ছে। মূলত 4টে পিলারের উপর ফোকাস করা হয়েছে: ডিফেন্সের আধুনিকীকরণ, বায়োফার্মা, সেমিকন্ডাক্টর আর দেশের কানেক্টিভিটি। চলুন এক এক করে দেখি। প্রথমেই আসি প্রতিরক্ষা খাতে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে ডিফেন্স বাজেট 1 লাফে 15% বাড়ানো হয়েছে। মোট বরাদ্দ 7.85 লক্ষ কোটি টাকা। আর এর মধ্যে একটা বড় অংশ, প্রায় 2.19 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র নতুন আর আধুনিক অস্ত্রশস্ত্র কেনার জন্য। এরপর একটা একদম নতুন আর খুব গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা বলি, বায়োফার্মা শক্তি স্কিম। এর জন্য বরাদ্দ হয়েছে 10,000 কোটি টাকা। লক্ষ্যটা কি? লক্ষ্য হল ভারতকে বায়োফার্মাসিউটিক্যাল
মানে জীবনদায়ী ওষুধ তৈরির একটা গ্লোবাল হাবে পরিণত করা। টেকনোলজির দুনিয়ায় আত্মনির্ভর হওয়ার জন্য সেমিকন্ডাক্টর মিশন 2.0-র বরাদ্দ প্রায় দ্বিগুণ করে 40,000 কোটি টাকা করা হয়েছে। স্মার্টফোন থেকে গাড়ি সবকিছুতেই যে চিপ লাগে সেটা দেশেই আরও বেশি করে তৈরির একটা বড় প্ল্যান এটা। আর সবশেষে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্যেও বড়সড় ঘোষণা আছে। 7টা নতুন হাই স্পিড রেল করিডোর, 20টা নতুন জলপথ চালু করা হবে। আর পরিবেশের কথা ভেবে কার্বন ক্যাপচার টেকনোলজির জন্য 20,000 কোটি টাকার একটা ফান্ডও তৈরি করা হয়েছে। এই টেকনোলজিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে ধরে ফেলতে সাহায্য করে। এত সব বড় বড় পরিকল্পনার পর এইবার চলুন একদম আসল কথায় আসা যাক। এই বাজেটের ফলে ঠিক কোন জিনিসের দাম কমছে আর কোনটার জন্য পকেট থেকে বেশি টাকা খসবে। দেখুন, একদিকে যেমন ক্যান্সারের ওষুধ, খেলাধুলোর সরঞ্জাম বা চামড়ার জিনিসের দাম কমার সম্ভাবনা আছে, কারণ এগুলোর ওপর ট্যাক্স কমানো হয়েছে, তেমনি অন্যদিকে শেয়ার বাজারে ট্রেডিং করা, শেয়ার বাইব্যাক করা বা কিছু বিলাসবহুল জিনিস কেনা কিন্তু একটু দামি হতে চলেছে। তাহলে সব মিলিয়ে সারমর্মটা কি দাঁড়ালো? সারমর্মটা হলো এই বাজেটটা আসলে একটা বড়সড় বাজি, ভারতকে একটা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলার বাজি, সেটা ডিফেন্স হোক, বায়োফার্মা হোক বা সেমিকন্ডাক্টর। আর এই সব কিছুর সাথে সাথে দেশের আর্থিক অবস্থাকেও নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা করা হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই বাজেটটা কিন্তু চটজলদি কোনো সুবিধার কথা বলছে না, বরং দীর্ঘমেয়াদী একটা শিল্পশক্তি তৈরির ওপর বাজি ধরছে। এখন দেখার বিষয় হল ভবিষ্যতের জন্য ধরা এই বাজিটা শেষ পর্যন্ত কতটা সফল হয়। এর উত্তরটা তো সময়ই দেবে।